নমস্কার, আমি রূপসী হালদার। আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি আমৃত ভালু সিধুকে, লেখনী রয়েছেন সালমা চৌধুরী। পর্ব ২৬। আবির মেঘের কাছে এসে শান্ত কণ্ঠে বলল, তানভীরের আজকে কাজ আছে, কালকে পরীক্ষা দিয়ে তোর তার ছেঁড়া বান্ধবীকে নিয়ে রিক্সা করে এখানে চলে আসিস। এখন চল। মেঘ জিজ্ঞাসা চোখে চেয়ে শুধান, কোথায়? আবির তাগাদে মেঘ মাথা নিচু করে ফেলল। বুঝতে পারলো কথায় কথায় প্রশ্ন করাতে আবির ভাই রেগে গেছে। মেঘ লক্ষ্মী মেয়ের মতো বাইকের পেছনে বসে আছে। ঘণ্টাখানেক মেঘকে নিয়ে বাইকে ঘুরেছে। ফুচকা, আইসক্রিম থেকে শুরু করে যে যে স্ট্রিট ফুড পেয়েছে মেঘের পছন্দ মতো সবাই কিনে খাইয়েছে মেঘ। আবির বিকেলের পর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। পর্যায়ক্রমে মেঘের গর্জন শুরু হয়ে গেছে। মেঘ তখন আচার খেতে ব্যস্ত। আবির মেঘের দিকে চেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, বৃষ্টি শুরু হয়ে যাবে তো, বাসায় যাবি না? মেঘ আচার খেতে খেতে আবির ভাইয়ের অভিমুখে চেয়ে আলাদা কণ্ঠে বলল, বৃষ্টি ভিজতে খুব ইচ্ছে করছে। আবির কপাল কুঁচকে চেয়ে আছে, অপলক সেই দৃষ্টি। মেঘ মনে মনে বলছে, এই গধূলি আলোতে আপনার হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে চাই। বৃষ্টির প্রতিটা ফোঁটাকে চিৎকার করে বলতে চাই, এই মানুষটাকে আমি বড্ড বেশি ভালোবাসি। আমার কল্পনা জগতের আবির ভাই শুধুই আমার। আবির কপাল কুঁচকে তাকিয়ে থেকেই শান্ত কণ্ঠে বলল, বৃষ্টিতে ভিজে নিজের হাল কি করেছিলি মনে নেই? মেঘ একগাল হেসে উত্তর দিল, এবার আর এমন হবে না, কারণ আপনি। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আমি কি? মেঘ মাথা নিচু করে মুচকি হেসে ফেলল, কিছু না। রিমঝিম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আবির আশপাশ দেখছে। মেঘ হাত থেকে ঘড়ি খুলে ব্যাগে রেখে আবির ভাইকে ব্যাগটা দিয়ে বলল, আবির ভাই, ব্যাগটাকে রেইনকোট দিয়ে ঢেকে রাখবেন প্লিজ। মেঘের কথায় আবির নির্বোধের ন্যায় মেঘের দিকে চেয়ে ঠোঁটের কোণে হাসি রেখে বলল, রেইনকোট পরা দরকার তোর, আর তুই তোর ব্যাগকে রেইনকোট পরাতে বলছিস? মেঘ হাসি মুখে বলল, বই কথা ভিজলে তো আর পড়তে পারবো না, আমি ভিজলে তো সমস্যা নেই। এতটুকু বলতে আবিরের চোখ গেল মেঘের চোখের দিকে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। মেঘ আস্তে করে বলল, নেই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো, ভিজতেছিস ভেজ, জ্বর যদি হয় তাহলে তোর খবর আছে, বলে দিলাম। সমস্যা আছে কি নেই সেটা তখন বুঝবো। আবির বিড়বিড় করে বলল, আগে আপনার সাথে বৃষ্টি উপভোগ করে নিই, তারপর প্রয়োজনে জ্বর শুধু উপভোগ করে নেব। বৃষ্টি বাড়তে শুরু করেছে, মানুষ ছোটাছুটি করছে। আবির আর মেঘ দাঁড়িয়ে মানুষের ছোটাছুটি দেখছে। একসময় ভারী বর্ষা শুরু হয়ে গেল। দুজনের সর্বাঙ্গ ভিজে, কিন্তু কেউ যেন একচুলও নড়ছে না। মেঘ আকাশের পানে মুখ করে চোখ বন্ধ করে বৃষ্টি উপভোগ করছে, আর আবির সেই মায়াবী মুখের অভিমুখে নিঃস্বার্থ চোখে চেয়ে আছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক। মেঘ আকাশের পানে চেয়ে মনে মনে কত কিছু চেয়ে ফেলেছে, আর আবির ভাইয়ের অজানা। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের হাতে হাত রেখে বৃষ্টিতে হাঁটার, কিন্তু আবির ভাইয়ের হাত ধরার সাহস নেই ছোট্ট অষ্টাদশী। এখনো হয়নি। তারপর ভাবলো, পাশাপাশি হাঁটতে পারলেই মনে অনেক শান্তি লাগবে। মেঘে কিছুক্ষণ সময়ের পর স্বাভাবিক হয়েছে। তৎক্ষণাৎ আবির দৃষ্টি সরিয়ে কিছুটা নড়েচড়ে উঠল। মেঘ আবিরের দিকে চেয়ে আলাদি কণ্ঠে বলল, চলুন না হাঁটি। মেঘের কথা শুনে আবির সহসা দু কদম এগিয়ে। মেঘ তখনও আগের জায়গায় দাঁড়িয়ে আছে। আবির নিজের বাম হাত বাড়িয়ে বলল, হাতটা ধর, না হয় কখন আবার বৃষ্টিতে পা পিছলে পড়ে যাবি। কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আবিরের হাত খপ করে ধরতে এক সেকেন্ডও দেরি করেনি মেঘ। এভাবে হাত আঁকড়ে ধরা দেখে আবির সামনের দিকে চেয়ে মুচকি হাসলো। অষ্টাদশী তো জানেই না, আবিরের মনে অষ্টাদশীর চেয়ে হাজার গুণ বেশি প্রেমানুভূতি সর্বক্ষণ বিচরণ করে। ২৪ ঘন্টা আবিরের মাথায় শুধু মেঘই ঘুরপাক খায়। অষ্টাদশী কী ভাবে, কী চায়, সবাই আবির বুঝতে পারে। তবে কিছু প্রকাশ করে, কিছু অপ্রকাশিত রাখে। রাজপুত্র আর রাজকন্যা হাতে হাত রেখে পাশাপাশি হাঁটছে। আবিরের দৃষ্টি সামনের দিকে থাকলেও মেঘের সম্পূর্ণ দৃষ্টি আবিরের নিবদ্ধ। ঠোঁটের কোণে লেগে থাকা হাসি যেন সরছেই না, বরং ক্রমে ক্রমে বেড়ে যাচ্ছে। মেঘের বুকের ভেতরে থাকা সুপ্ত ভালোবাসাগুলো কোনো বাধা মানতে চাইছে না। এই বৃষ্টিসিক্ত গোধূলিতে প্রকৃতিতে সাক্ষী রেখে বলতে ইচ্ছে করছে, এই মানুষটাকে আমার চাই, সম্পূর্ণ আমার করে পেতে চাই। মেঘ হাজিবাজি ভাবতে ভাবতে আকস্মাৎ রাস্তার পাড়ে থাকা গাছের শিকড়ের সাথে হোঁচট খেয়ে উপর হয়ে পড়তে গেলে আবিরের বাম হাতে থাকা মেঘের হাতটা শক্ত করে ধরে রাখে আবির। সহসা ডান হাতের মেঘের পেট বরাবর আঁকড়ে ধরল। কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে হচ্ছিল পৃথিবীটা বুঝি থমকে গেছে। আচমকা হোঁচট খাওয়ায় মেঘের স্বাভাবিক হতে কিছুটা সময় লাগলো।
নিজের উদরে আবির ভাইয়ের শক্তপোক্ত হাতের ছোঁয়া বুঝতে পেরে মেঘ বিস্ময় চোখে সদরে রাখা হাতের দিকে চাইল। বৃষ্টিতে ভিজে পরনের সুতির জামাটা আগে থেকে গায়ের সাথে মিশেছিল। আবির ভাই জামার ওপরে হাত দিয়ে ছোঁয়ার পরও মনে হচ্ছে উন্মুক্ত হৃদয়ে রাখা হাত আবির ভাই। মেঘের সর্বাঙ্গ শিহরিত হলো। বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটা বাইরে বেরিয়ে আসতে চাইছে। মেঘের নিঃশ্বাস গলায় আটকে যাচ্ছে। হোঁচটের ফলে পায়ের বৃদ্ধাঙ্গুলের কোণে উঠে রক্ত বের হচ্ছে। স্নায়ুতন্ত্রের কার্যক্রম সিগন্যাল দেওয়ার ফলে মেঘ বুঝতে পারে। উফ করে উঠল। নিজেকে কন্ট্রোল করে মেঘ দাঁড়িয়ে পায়ের দিকে চাওয়ায় আগেই ব্যথা বুঝতে পেরে ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে। আবির সঙ্গে সঙ্গে বসে পড়লো আঙুলটা দেখতে। রক্ত যা বের হচ্ছে সবে বৃষ্টির পানিতে ধুয়ে চলে যাচ্ছে। পকেট থেকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে আপাতত আঙুলে পেঁচিয়ে দিল। আবিরের ছোঁয়াতে পায়ের ব্যথা সারলো কি না কে জানে। মেঘের মনের ব্যথা যেন 1 সেকেন্ডে সেরে গেছে। মেঘ বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে, যেন 1 সেকেন্ডে সরে গেছে। মেঘ বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে, তার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আবির দাঁড়িয়ে দুহাতের উল্টো পিঠ দিয়ে মেঘের গাল বেয়ে পড়ে থাকা পানিগুলো তার সাথে বৃষ্টির জলে মুছে দেওয়ার চেষ্টা করল। তারপর আবির তপ্ত স্বরে বলল, এত সামান্য ব্যথায় এভাবে কাঁদলে হয়? তৎক্ষণাৎ মেঘের ফুফানো কান্না বন্ধ হয়ে গেছে। মেঘ কিছু বলার আগে আবির আচমকা মেঘে করে তুলে নিল। মেঘের চোখে কাটার থেকে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে সামলাতে সহসা এক হাতে আবিরের শার্টের বোতামগুলো কিছুটা অংশ চেপে চোখ বন্ধ করে ফেলল। রাস্তার দুপাশে বড় বড় গাছ। বৃষ্টিতে ভেজা পিচঢালা রাস্তায় মেঘকে কোলে নিয়ে হাঁটছে আবির। কিছুটা সময় পার হয়। মেঘ চোখ খুলে বৃহৎ চোখে আবিরের শ্যামবর্ণের চেহারা চেয়ে আছে। আবিরের চুলে, নাকে, মুখে, গালে বড় বৃষ্টির ফোঁটায় কিছুটা মেঘের মুখেও ছিটকে পড়ছে। মেঘ ধীর কণ্ঠে বলল, নামিয়ে দিন, আমি যেতে পারবো। আবির ভাইয়ের এভাবে করে তুলে নেওয়াতে মেঘের সর্বাঙ্গে কারেন্টের শক খাচ্ছে। এই মানুষটা কাছাকাছি আসলেই যেখানে মেঘের হৃদস্পন্দন ধুকপুকানি মেরে যায়, সেখানে এভাবে করে তুলে আর সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তাই মন না চাইলেও আবিরকে বলল, নামিয়ে দিন। আবির নীল কণ্ঠে বলল, চুপ করে থাক। মেঘ কিছুক্ষণ আবির ভাইকে দেখছে। ধমক খেয়ে মন খারাপ হওয়ার বদলে তার ঠোঁটে মিষ্টি হাসি লেগে আছে। কিছুক্ষণ যাওয়ার পর একটা চায়ের দোকানের কাছে গিয়ে পিচ্ছি ছেলেকে ডেকে বলল চেয়ার দিতে। খোলা আকাশের নিচে ছেলেটা চেয়ার দিল। আবির মেঘকে বসাতে মেঘ বলল, আপনি তখন না ধরলে পরে নিশ্চিত আমার মাথা ফাটত। আবির শক্ত কণ্ঠে জবাব দিল, এত সহজে তোর কিছু হতে দেব না। পরিস্থিতি যতই বেসামাল হোক, আমি ঠিকই তোকে সামনে রাখবো। এই কথাগুলো শুনে মেঘ বিস্ময় চোখে আবির ভাইয়ের দিকে চেয়ে রয়েছে। কথার গভীরতা ঠিক কতটা সেটা সে বুঝতে পারলেও কথাটা তার খুব মনে ধরেছে। বৃষ্টি কিছুটা কমে এসেছে। আবির শান্ত কণ্ঠে বলল, চা খাবি? মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল। বেশি করে আদা কুচি দিয়ে 2 কাপ চা লিকার করে নিয়ে এসেছে। 1 কাপ মেঘকে দিয়ে আবির কিছুটা দূরে দাঁড়িয়ে চা খাচ্ছে। মেঘ চা খাওয়ার মনোযোগ দিল। আর বৃষ্টিতে বসে এভাবে চা খাওয়ার এটাই জীবনে প্রথমবার। বৃষ্টির ছোটো ছোটো ফোঁটা চায়ে পড়ছে আর মেঘ আপন মনে চা খাচ্ছে। হঠাৎ মেঘের অভিমুখে আবির কেমন করে যেন চাইল। আবিরের মিহি কণ্ঠে বলল, মেঘ। আচমকা আবির ভাইয়ের সুমধুর কণ্ঠে নিজের নাম শুনে মেঘ বরফের ন্যায় জমে গেল। আবিরের তপ্ত দৃষ্টি মেঘের হৃৎপিণ্ডের ক্রমাগত ছুরি চালাচ্ছে। এই বুঝি ছোট্ট অষ্টাদশীর প্রাণটা দেহ ছেড়ে বেরিয়ে যাবে। মেঘ কাপা কণ্ঠে উত্তর দিল, জি। আবির তখনও শীতল চাউনিতে মেঘের মুখের দিকে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড পর গাঢ় কণ্ঠে শুধাল, যদি কখনো এমন হয় তোর জীবনে সবচেয়ে প্রিয় 2টি জিনিস থেকে যে কোনো একটা বেছে নিতে বলা হয়, তখন তুই কী করবি? আবির ভাইয়ের বলা কঠিন কথার মানে মেঘ বুঝতে পারছে না। কপাল জড়িয়ে আবির ভাইয়ের দিকে চেয়ে কথা ধরে বোঝার চেষ্টা করছে। আবির কণ্ঠ খাদে নামিয়ে পুরোটা প্রশ্ন করল, পারবি তো একটাকে বেছে নিতে? মেঘ নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে। মেঘের মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক আছে। আবির ভাই তাকে এমন করে কেন জিজ্ঞাসা করছে? উনি কোথাও গেলে তো আমার পছন্দের সব জিনিসই না চাইতেও নিয়ে আসে, বেছে নিতে দেন না। তাহলে কি এমন জিনিস যে একটাই বেছে নিতে হবে? মেঘের নিরুত্তর পরিস্থিতি দেখে আবির মনে মনে বলল, সেদিন তুই 2টা প্রিয় জিনিস থেকে একটা বেছে নিতে পারবি? মন শক্ত করে বলতে পারবি এটাই আমার লাগবে? সেদিন তাকে এই প্রশ্নটা দ্বিতীয়বার করল।
আবিরকে গলা খাকারি দিয়ে বলল, বাদ দে এসব, আরেক কাপ চা দিতে বলি, তুই যদি চা খাস। আমি বাইকটা নিয়ে আসি। আবির আশপাশে দেখে চায়ের টাকা দিয়ে আরেক কাপ চা দিতে বলে বাইক আনতে চলে গেছে। এদিকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে মেঘকে বাসার সামনে নামিয়ে দিল। বরাবরের মতো মেঘ আজও প্রশ্ন করল, বাসায় আসবে না? আবির মৃদু স্বরে হেসে পড়ল, আসবো একটু পর, তুই সাবধানে রুমে যা। আঙুলের চাপ যেন না পড়ে। মেঘ ধীর পায়ে হেঁটে বাড়িতে ঢুকে গেল। আবির চলে গেল অজানা গন্তব্যে। আজ মেঘে ইচ্ছে করছে একটু সাজুগুজু করতে। চোখে গাঢ় কাজল দিল, হালকা গোলাপি রঙের রঞ্জক লাগিয়েছে ঠোঁটে। আবির ভাইয়ের পছন্দের রং অনুসরণ করে একটা সাদা রঙের ড্রেস পরেছে, সাথে সুন্দর হিজাবও পরেছে। হুটহাট আবির ভাই কোচিংয়ের সামনে চলে আসে বিধায় সে সাদা মাটাই ঘুরে। তবে আজ আবির ভাইয়ের সাথে ঘুরবে এটা সে আগে থেকেই জানি, তাই সেজেছে। পরীক্ষা শুরুর আগেই বন্যাকে বলেছে তানভীর ভাইয়ার ট্রিটের কথা, তবে বন্যা কোনোভাবে রাজি হচ্ছিল না। মেঘ জোর করে রাজি করিয়েছে। যথারীতি পরীক্ষা শেষ, দুই বান্ধবী রিক্সা করে নির্দিষ্ট জায়গাতে চলে এসেছে। আবির আর তানভীর আগের থেকে দাঁড়িয়ে আছে। মেঘ দূর থেকে আবিরকে দেখে একগাল হাসলো। কাজল কালো সে ডাগর ডাগর রাখি আর অকৃত্রিম মায়াবী হাসি দেখে আবিরের মন উথাল পাথাল উঠেছে। অন্তঃস্থলে শিহরণ জাগছে, বক্ষস্পন্দন জড়ালো হচ্ছে। আবির ঢোক গিলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু তার দৃষ্টি যেন সরছেই না। আবিরের অশান্ত মনকে শান্ত করার সকল ক্ষমতা বিলীন হয়ে গেছে। আবির মনে মনে বিড়বিড় করে বলছে, আমায় ধ্বংস করতে কেন উঠে পড়ে লেগেছিস? মেঘরা নামতেই তানভীর রিক্সা ভাড়া দিয়ে দিল। শান্ত কণ্ঠে শুধল, আসতে সমস্যা হয়নি তো? দুজনেই মাথা নেড়ে না করলো। তানভীর বন্যার দিকে চেয়ে ছোট্ট করে বলল, কংগ্রাচুলেশন। বন্যা হেসে উত্তর দিল, থ্যাংক ইউ। তানভীর আবিরকে ডাকলো, ভাইয়া চলো। একটা জিনিস কি দেখেছেন? তানভীর বন্যার দিকে চেয়ে ছোট করে বলেছে, কিন্তু তানভীরকে বলা উচিত না, কারণ বাইক তো তানভীর নিয়েছে। তানভীর আবিরকে ডাকলো, ভাইয়া চলো। তানভীরে ডাকে আবির স্বাভাবিক হলো, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চল। কাছে একটা রেস্টুরেন্টে গেছে খেতে। খাবার ফাঁকে ফাঁকে আবির শুধু মেঘকে দিচ্ছে। মেঘ তাকে দৃষ্টি সরিয়ে নিচ্ছে। এই চোখে জাদু আছে, যা এই শ্যামবর্ণের সুঠামদেহী পুরুষকে মুহূর্তেই দুর্বল করে দিয়েছে। না পেরেছে দীর্ঘ সময় এই চোখে চেয়ে থাকতে, আর না পারছে নিজেকে সংযত রাখতে। অন্যদিকে বন্যা তানভীরেরও কয়েকবার চোখাচোখি হয়েছে, তবে চোখে চোখ পড়তেই দুজনের সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিচ্ছে। বন্যা সবুজ রঙের একটা ড্রেস পরেছে, সাথে হিজাব পরা। এত সাজগোজ নেই, দেখতে খুব সাদামাটা। গায়ের রং ফর্সা হলেও সেটা মেঘের তুলনায় কিছুটা চাপা। ঠোঁটে হালকা লিপস্টিক আছে। উচ্চতায় মেঘের তুলনায় 1 ইঞ্চি কমই হবে। হাসিটা মাত্রাতিরিক্ত সুন্দর, তবে সচরাচর মেয়েটা হাসে না। বেশিরভাগ সময় সিরিয়াস মুডেই থাকে। খাওয়া শেষ, বেরিয়েছে সবাই। মেঘার বন্যা দুজনেই তানভীরকে ধন্যবাদ জানাল ট্রিটের জন্য। আবির একবার তানভীরকে দিকে চেয়ে চোখ দিয়ে কিছু ইশারা করলো। তারপর আবির গম্ভীর কণ্ঠে বলল, তানভীর, আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি, তুই বন্যাকে বাসায় পৌঁছে দিয়ে যেখানে ইচ্ছে সেখানে যাবি। তানভীর স্বাভাবিক কণ্ঠে জানালো, ঠিক আছে ভাইয়া। মেঘ বন্যাকে টাটা দিয়ে বাইকে বসলো। আবির দেরি না করে মেঘকে নিয়ে জায়গা ত্যাগ করলো। আবিররা যাওয়ার পরেই তানভীর বাইকে বসে বন্যার দিকে চেয়ে বসলো। ওঠো। বন্যা ঠান্ডা কণ্ঠে জানালো, আমি রিক্সা চলে যেতে পারবো। তানভীর একটু রাগী ভাব নিয়ে বলল, শোনোনি ভাইয়া কি বলেছে? তোমায় বাসায় দেওয়ার পর আমার দায়িত্ব শেষ হবে, ওঠো। বন্যার কথা বাড়লো না। হেলমেটটা পরে মাঝখানে জায়গা রেখে বসলো। পেছন দিকে ধরে রেখেছে তানভীর জীবনে প্রথম মেয়েকে নিয়ে বাইক চালাচ্ছে, তাই কিছুটা ভয় আছে। এই জন্য এত জোরে বাইক চালাচ্ছে না। কিছু সময় যাওয়ার পর রাস্তার পাশে বাইক রেখে বললো, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। বন্যা সাইডে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর বেরিয়ে তানভীর একটা শপিং ব্যাগ বন্যার দিকে এগিয়ে দিল। বন্যা জিজ্ঞাসা চোখে চেয়ে বলল, কি এতে? তানভীর শান্ত কণ্ঠে বলল, তোমার রেজাল্টের গিফট। বন্যা কোনোভাবেই নিতে রাজি হচ্ছে না। বাধ্য হয়ে তানভীর ধমক দিল, বলছি তো নিতে নাও। বন্যা ভয়ে কিছুটা কেঁপে উঠলো। কাঁপা কাঁপা হাতে ব্যাগটা নিয়ে ছোট করে বলল, থ্যাঙ্কস। তানভীর মৃদু এসে আবার বাইকে বসলো। পিচঢালা রাস্তায় বাইক চলছে। বন্যা নীরব, শান্ত মেয়ের মতো চুপচাপ বসে আছে। নীরবতা ভেঙে তানভীর বলল, গতকাল ভাইয়ার বোন মিলে আমার এই বাইকটা গিফট করেছে, কেমন হয়েছে বলো তো?
বর্ণা হাসি মুখে উত্তর দিল, অনেক সুন্দর হয়েছে। তানভীর পুনরায় বলল, তার জন্যই আজকে ট্রিট দিলাম। বর্ণা এবার মৃদু হেসে শুধালো, আমার ট্রিট দেওয়ার কি প্রয়োজন ছিল? আমি তো এতটুকু বলতে তানভীর বলল, তোমাকে দেওয়ার প্রয়োজন ছিল। ওই দিন তোমাদের বাসায় খেয়ে এসেছিলাম। তাছাড়া তুমি বোনের বেস্ট ফ্রেন্ড, আর তোমাকে যেভাবে ভাইয়া ভাইয়া বলে ডাকো, আমি তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আমি কার ভাইয়া। কথাগুলো শুনে বর্ণা কিছুটা লজ্জা পেল, তারপরও স্বাভাবিক থাকার চেষ্টা করলো। এর মধ্যে বর্ণাদের বাসায় গলি পর্যন্ত চলে এসেছে। বর্ণা তাড়াহুড়ো করে বলল, ভাইয়া এখানেই নামিয়ে দাও প্লিজ। তানভীর বাইক থামিয়ে বলল, আবার? বর্ণা হেলমেট খুলতে খুলতে তপ্ত স্বরে বলল, সরি তানভীর ভাই, এখান থেকে হেঁটেই যেতে পারবো, কেউ দেখলে সমস্যা হবে। সমস্যা বুঝতে পেরে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, সাবধানে যাও, আর পড়াশোনা করো ঠিক মতো। আল্লাহ হাফিজ। বর্ণা আল্লাহ হাফিজ বলে শপিং ব্যাগ নিয়ে গলি দিয়ে হাঁটছে। তানভীর কিছুক্ষণ স্থির দৃষ্টিতে দাঁড়িয়ে রয়েছে, তাকিয়ে থাকলো সেদিকে, তারপর আবার বাইক স্টার্ট দিয়ে চলে গেল। আমির বাসার দিকে না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছে দেখে মেঘ চিন্তিত স্বরে বলল, বাসায় যাবেন না? আবির কঠিন স্বরে জবাব দিল, বাসায় যাওয়ার এত তাড়াতাড়ি কিসের তোর? মেঘ আর কিছু বলল না। আবির ভাইয়ের এত কাছাকাছি থাকতে সেও চায়। তানভীরের সামনে আবির বলেছে বাসায় চলে যাবে, এই জন্যই মেঘ জিজ্ঞাসা করেছে। আবির মেঘকে নিয়ে একটা পার্কে এসেছে। পার্কে মানুষের ভিড় দেখে আবির কিছুটা ভীত হলো। মেঘের দিকে চেয়ে বলল, ঢুকবি নাকি অন্য কোথাও যাবি? মেঘ একগাল এসে উত্তর দিল, এসেছি যখন তাহলে ঢুকি, ভালো না লাগলে চলে যাবে। আবির মেঘের হাত ধরে হাঁটছে। মেঘ আশেপাশে তাকাচ্ছে আর বারবার করে আবির ভাইয়ের শক্ত করে ধরে রাখা হাতের দিকে তাকাচ্ছে, এমনভাবে হাত ধরে রেখেছে যেন ছেড়ে দিলে তার প্রেয়সী হারিয়ে যাবে বহু দূরে। মেঘ সেই হাত ধরা দেখেই গতকালে ন্যায় বারবার লজ্জায় আড়ষ্ট হচ্ছে। মেঘ চারপাশে তাকিয়ে আছে, কত কত মানুষ, কেউ কেউ পরিবার নিয়ে এসেছে, ছোট বাচ্চা নিয়ে এসেছে, বন্ধুরা মিলে ছবি তুলছে, আড্ডা দিচ্ছে, বেশ কয়েকটা কাপল ও হাতে হাত ধরে হাঁটছে। সেসব দেখে মেঘেরও নিজেকে আবির ভাইয়ের প্রেমিক বলে মনে হচ্ছে। এটা ভাবতে লজ্জায় দুই গাল লাল হয়ে গেল। ঠোঁটের মুচকি হাসি যেন সরছিল। একটা ফাঁকা বেঞ্চে দেখে আবির মেঘকে ইশারা দিল বসার জন্য। আবির কিছুটা দূর থেকে একটা আইসক্রিম নিয়ে আসছে। মেঘকে আইসক্রিম দিয়ে মেঘের কাছে কিছুটা দূরে সরে বসলো আবির। মেঘ আপন মনে আইসক্রিম খাচ্ছে, একবার আবির ভাইকে দেখছে, আবার আশপাশে দেখছে। আবির আচমকে ডেকে উঠলো, টাকা এদিকে। হঠাৎ ডাকায় মেঘ কিছুটা কেঁপে উঠল, তারপর স্বাভাবিকভাবে ঘাড় ঘুরিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো। আবির ভ্রুকুচকে চিন্তিত স্বরে বলল, এভাবে সেজেছিস কেন? মেঘ মুঠ মেঘ মুখ ভোতা করে আবিরের দিকে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড পর বলল, কই সাজছি, শুধু কাজল আর। এটুকু বলতে আবির বলল, শুধু কাজলটাও আর দিবি না? আবির মনে মনে বলল, তোর এই চোখের মায়ায় আমি ছাড় আর কাউকেই পড়তে দেবো না। মেঘ আলাদি কণ্ঠে শোধালো, কাজল দিলে কি আমার সুন্দর লাগে না? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, ওই যে দূরের গাছটা দেখা যাচ্ছে, ওই গাছের ডালে বসে থাকা পেতনির মতো লাগে। ওই জন্যই বলছি কাজল পরে রাস্তাঘাটে মানুষকে ভয় দেখাস না। মেঘ নিচের উষ্ঠু উল্টে আবিরের দিকে চেয়ে আছে, চোখ পানিতে টইটুম্বুর হয়ে গেছে। পল্লব ছাপলারে গাল বেয়ে গড়িয়ে পড়বে জল। আবির কপাল কুঁচকে চেয়ে আছে, বিরক্তি নিয়ে বলল, তো সমস্যা কি মেঘ? কিছু বলার আগে কান্নাকাটি শুরু করে দাস। 1 মিনিট কাঁদলেই 1 ঘন্টায় মাথা ব্যথায় বকিস, সেটা মাথায় থাকে না? মেঘ অবাক চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, আপনি কিভাবে জানলেন আমার মাথা ব্যথা হয়? আমি ঢোক গিলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, এটা জানা এমন কোনো কঠিন কাজ না। দূরে ছিলাম মানে এই না যে সব ছেড়ে গিয়েছিলাম। চল বাসায় যাই। খবরটা কিন্তু শেষ হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।